কেমন প্রাণী? বাঁচাও, বাঁচাও! জঙ্গলে হায়রা এসেছে। কি বলছিস? হায়রা? এটা আবার কেমন প্রাণী? খুব ভয়ঙ্কর দেখতে, আমাকে তাড়া করেছে। আরে, এটা আবার কি? এটা তো ছাগল ভূত। হায়রা আবার ছাগল। এবার আমরা কোথায় যাব মা? অরণ্যপুর জঙ্গলের উত্তরে ছিল বিশাল এক বটগাছ। সেই বটগাছের নিচেই থাকতো এক ভয়ানক ছাগল ভূত। ছাগল ভূতটি ছিল খুব একা। পৃথিবীতে আপন বলতে তার কেউই ছিল না। হঠাৎ একদিন ছাগল ভূতটি দেখতে পেল একটি হায়রা একটি হাসিকে তাড়া করছে। এটা দেখে ছাগল ভূত আর এক মুহূর্ত দেরি না করে হাঁসটিকে বাঁচানোর জন্য ছুটতে লাগলো। ছাগল ভূত নিজেও জানতো এমন একটি হায়রার সাথে মোকাবেলা করা মোটেও সহজ কাজ নয়। তবুও সে মনের মধ্যে সাহস নিয়ে হাসিকে বাঁচানোর জন্য ছুটে গেল। হায়রা যখনই হাসির উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই ছাগল ভূত হায়রার উপর ঝাঁপিয়ে পড়ল। তখনই শুরু হলো হায়রা ও ছাগল ভূতের ভয়ানক লড়াই। এক পর্যায়ে হায়রা পরাজিত হয়ে সে হার মেনে নিল এবং সে ধীরে ধীরে পিছু হটতে লাগলো। ঠিক তখন সেখানে কিছু হাঁস এসে দাঁড়ালো। সাব্বাস ছাগল ভাই, তুমি ভয় পেও না। এই হায়রাকে আজ আমরা কিছুতেই ছাড়বো না। হায়রাকে ভালো করে পেটাবো। এতগুলো হাঁস এবং ছাগল ভূতকে একসঙ্গে দেখে সে খুব ঘাবড়ে গেল। সে বুঝতে পারলো যে আজ আর তার নিস্তার নেই। এই ভেবে সে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালালো। আর ছাগল ভূত তখন বলল, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই হায়রাটা খুব বিপজ্জনক ছিল। তোমরা ঠিক সময় না এলে যে কি হতো। তোমরা ঠিক সময় এসে আমাকে অনেক সাহায্য করেছো। ছাগল ভাই, একতাই বল। আর না হলে হায়রাটা খুব শক্তিশালী ছিল। আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সবাই এক হয়ে হায়রাকে কখনোই সফল হতে দিব না। তবে তোমার সাহসেরও প্রশংসা করতে হয়। এই হাসিকে বাঁচানোর জন্য তুমি এত শক্তিশালী হায়রার সাথে লড়তে গেলে, আর সে আপনাকে ধন্যবাদ না জানিয়েই চলে গেল। আমার মনে হয় সে খুব ভয় পেয়েছে, তাই ভয়ে চলে গেছে। কোনো ব্যাপার না, ওপরওয়ালা সর্বদা রক্ষা করার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেন। যেমন তাকে বাঁচানোর জন্য আমাকে পাঠালো, আর আমাকে বাঁচানোর জন্য তোমরা সবাইকে পাঠিয়েছেন। এভাবে 2-3 দিন কেটে গেল। একদিন ছাগল ভূত সেই গাছটির নিচে দাঁড়িয়েছিল। ঠিক তখন রূপালী হাঁসটি ধীরে ধীরে এসে ছাগল ভূতের সামনে এসে দাঁড়ালো। তখন ছাগল ভূতটি লক্ষ্য করলো তার পায়ের দিকে সামান্য চোট লেগেছিল। তখন ছাগল ভূত বলল, সেদিন তো তুমি চলে গেলে, তাই কথা বলতে পারিনি। তা তোমার নাম কি? তোমাকে তো এই জঙ্গলে আগে দেখিনি। আমার নাম রূপালী। বসন্তপুর জঙ্গলে থাকি। আমি অরণ্যপুর জঙ্গলে কখনো আসিনি, এই প্রথমবার এসেছি। আমি খুব দুঃখিত। সেদিন আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই তোমাকে ধন্যবাদটুকুও জানাতে পারিনি। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কি এখানে একাই থাকো? হ্যাঁ, এতদিন তো একাই ছিলাম। এবার সামনের দিনগুলোতে ওপরওয়ালার যা ইচ্ছা, তিনি যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে। ছাগল ভূতের কথা শুনে রূপালী মনে মনে খুব খুশি হলো এবং সে ছাগল ভূতকে নিজের জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। ছাগল ভূত রূপালীর ব্যাপারে সব কিছু জানতে শুরু করলো এবং সে জানতে পারলো এই পৃথিবীতে
রূপালীর আপন বলতে কেউ নেই। তারপর দুজনে একে অপরকে জীবন সঙ্গী বানিয়ে নিল এবং তারা একটি নতুন জীবন শুরু করলো। প্রথম কিছুদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল। তারা একসাথে ঘুরতো, আনন্দ করত, খুব মজা করত। কিন্তু হঠাৎ রূপালী তার আসল রূপ দেখাতে শুরু করলো। বেচারা ছাগল ভূত ছিল খুব সহজ সরল। সে সবকিছু সহ্য করে নিত এবং ঝগড়া এড়ানোর চেষ্টা করত। রূপালী সবসময় ছাগল ভূতের উপর কোনো না কোনো দোষ চাপাতো এবং আজে বাজে কথা বলে তাকে বিরক্ত করত। তুমি আজকাল একদম বদলে গেছো, আমার একটুও খেয়াল রাখছো না। সত্যি কথা বলতে তুমি আমাকে ভালোই বাসো না। এইসব তুমি কি বলছো রূপালী? আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তুমি খুব স্বার্থপর। আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে তার অর্ধেকও ভালোবাসো না। তুমি শুধু লোক দেখানো অভিনয় করো। রূপালীর কথা শুনে ছাগল ভূত খুব কষ্ট পেল এবং ভাবতে লাগলো তার ভালোবাসা কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, তুমি আমার ভালোবাসাকে মিথ্যে বলছো? ঠিক আছে, বলো কি এমন করলে তুমি বুঝবে যে আমি তোমাকে ভালোবাসি? আমার ভালোবাসা প্রমাণ করতে আমি সব কিছু করতে প্রস্তুত। যা বলবে তাই করব। আমি যা বলবো তাই করবে তো? তবে শোনো, ওই যে দূরে হিমালয় পর্বতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি, কিন্তু আমাকে কি করতে হবে সেটা তো বলো। আগামীকাল সকালে আমাদের দুজনের মধ্যে যে আগে ওই হিমালয় পর্বতে গিয়ে পৌঁছাবে তাকে আসল প্রেমিক বলে মানা হবে। দেখি কে জেতে। এই কথা বলে রূপালী চলে গেল সেই হিমালয় পর্বতের কাছাকাছি তার এক বান্ধবীর বাসায়, যেন সে সকালে ছাগল ভূতের আগে সেই হিমালয় পর্বতে পৌঁছাতে পারে। এইদিকে বেচারা ছাগল ভূত বসে বসে ভাবতে লাগলো সে তার ভালোবাসা প্রমাণ করার জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তার মন আর মানছে না। সে সকাল হওয়ার আগেই দৌড়াতে লাগলো। আর সন্ধ্যা হওয়ার আগেই সেই হিমালয় পর্বতে পৌঁছে গেল। যদিও সে জানতো রাতের বেলায় হিমালয় পর্বতের হিম শীতল বরফ হাওয়ার মোকাবেলা করা খুবই কঠিন একটি কাজ। সে বরফের মধ্যে বসে পড়ল। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো এবং ধীরে ধীরে ঠান্ডা বাড়তে লাগলো। রাত বাড়ার সাথে সাথেই তাপমাত্রা অনেক নিচে নেমে গেল। সে অনেকক্ষণ ধরে ঠান্ডা হাওয়ার সাথে লড়াই করলো, কিন্তু শেষে সে ভয়ানক কনকনে ঠান্ডার কপলে পড়ে ঘুমিয়ে পড়ল এবং সেখানেই তার মৃত্যু হলো। এদিকে সকাল হতেই রূপালী হিমালয় পর্বতের দিকে হাঁটতে শুরু করলো। রূপালী সেখানে গিয়ে ছাগল ভূতকে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও ছাগল ভূতকে দেখতে পেল না। রূপালী তো খুব খুশি, কারণ সে ভেবেছিল ছাগল ভূত হয়তো এখনো আসেনি, আর সে নিজে প্রমাণ করেছে সে আসল প্রেমিক। আসতে দাও তাকে। নিজেকে খুব বড় প্রেমিক মনে করে, আমার কাছে হেরে গেল আর আমি জিতে গেলাম। এবার আর কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কোথায় গেল ওই প্রতারক? আমাকে আগে আসতে দেখে নিশ্চয়ই কোথাও লুকিয়ে পড়েছে। রূপালী মনে মনে এসব কথা ভাবছিল। ঠিক তখন সেখানে একটি হাঁস এসে উপস্থিত হলো এবং সে রূপালীকে বলতে লাগলো, রূপালী বোন, তুমি যাকে কালকে শর্ত দিয়েছিলে হিমালয় পর্বতে আসার জন্য, সে আর কখনো তোমার সামনে আসবে না। সে গত রাত থেকেই এই ঠান্ডা হিমালয়ে এসে বসেছিল। সে তোমাকে খুব ভালোবাসতো
আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে শোনেনি। নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য সে সারা রাত ঠান্ডা হাওয়ার সাথে মোকাবেলা করেছে, যেন সে সকালে তোমাকে বোঝাতে পারে যে সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়, এই কথাটি জানানোর জন্য সেই সত্যিকারের প্রেমিক আর এই পৃথিবীতে নেই। কি? সে কোথায়? আমি তাকে দেখতে চাই। আমাকে তার কাছে নিয়ে চলো। আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার এটা মোটেও উচিত হয়নি। ওই দেখো, সে গভীর ঘুমিয়ে আছে। এই কথা বলেই হাঁসটির চোখে জল চলে এলো এবং সে মৃত ছাগলটির দিকে তাকালো। ছাগল ভর্তি বরফের মধ্যে প্রাণহীন অবস্থায় পড়েছিল, কিন্তু রূপালীর অপেক্ষায় তার চোখ দুটো তখনও খোলা অবস্থাতেই ছিল। রূপালী সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রূপালী ছাগল ভূতকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। সে একেবারেই একা হয়ে গেল এবং সে ছাগল ভূতের পাশে দাঁড়িয়ে অনবরত কাঁদছিল। পাপা, তুমি এভাবে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কিছু চিন্তা করছো পাপা? জানো পাপা, আমার যে খুব খিদে পেয়েছে। কাল থেকে মা খেতে দিচ্ছে না, শুধু মুড়ি ভিজিয়ে দিয়েছে। টিনার মুখে এমন কথা শুনে টিনার বাবা বল্টু শিয়াল কোনো কথাই বলে না। এমন সময় টিনার মা শেফালি শিয়ালিনী বলে, ওগো, মেয়েটা যে খাবার খাওয়ার জন্য ছটফট করছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। বউ, আজ হালুম মামার বাড়িতে কাজ করেছি, কিছু টাকাও পেয়েছি। তুমি এক কাজ করো, ঘর থেকে বাজারের ব্যাগটা দাও, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। এরপর শিয়ালের বউ শিয়ালিনী শিয়ালকে বাজারের ব্যাগ এনে দেয়। পাপা, আমিও যাব তোমার সাথে বাজারে। বাজার থেকে আসতে একটু দেরি হবে, তুই বাড়িতেই থাক, তোর বাজারে যেতে হবে না। না পাপা, আমিও তোমার সাথে বাজারে যাব। বল্টু শিয়াল তার মেয়ের এমন কান্না দেখে তার মেয়েকে বাজারে নিয়ে যায়। এরপর বল্টু শিয়াল বাজার করে। বাজার করে বল্টু শিয়ালের কাছে মাত্র 5 টাকা অবশিষ্ট থাকে। চল মা, এবার বাড়ি যাই। বাবা দেখো, ওই দোকানে কত বড় বড় মালটা। আমি মালটা খাবো বাবা, আমাকে মালটা নিয়ে দাও। আরে, আমার কাছে তো ফলটা কেনার টাকা নেই মা, ওই মালটার তো অনেক দাম। আমার কাছে শুধুমাত্র 5 টাকা আছে, 5 টাকা দিয়ে মালটা দেবে না মা? পাপা, তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো? ওই 5 টাকা দিয়েই তুমি আমাকে মালটা নিয়ে দাও না পাপা। মেয়ের এমন কান্না দেখে বল্টু শিয়াল নিরুপায় হয়ে সেই মালটার দোকানে যায়। ভাই, এই মালটাগুলো কত করে গো? একটা মালটার দাম 40 টাকা। কয়টা মালটা নেবে শিয়াল ভাই? মালটার দাম এত ভাই? আমার মেয়েটা মালটার জন্য কান্না করছে। আমার কাছে মাত্র 5 টাকা আছে, আপনি এই 5 টাকা দিয়ে আমাকে একটা মালটা দিন না ভাই। হা হা হা, কোত্থেকে যে পাগল ছাগল চলে আসে আমার দোকানে, মাত্র 5 টাকা দিয়ে মালটা কিনতে এসেছে। যা ভাগ এখান থেকে, ভিখারি কোথাকার। দোকানদারের এমন কথা শুনে বল্টু শিয়াল মন খারাপ করে তার মেয়ের কাছে যায় আর বলে, তোকে বলেছিলাম না 5 টাকা দিয়ে মালটা দেবে না? ওই গরজিলা আমাকে কত অপমান করলো শুনলি? চল মা, এখন বাড়ি যাই। পাপ্পা, তুমি রাগ করো না, আমি আর কোনোদিন তোমার থেকে কিছু কিনে চাইবো না। এখন চলো তো পাপা। এরপর বল্টু শিয়াল তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বাজারের ব্যাগটা শিয়ালিনীকে দিয়ে বসে পড়ে। ওগো, তোমার কি হলো? এভাবে মন খারাপ করে বসে পড়লে যে?
কি আর বলবো গিন্নি, মেয়েটাকে সামান্য একটা মালটাও কিনে খাওয়াতে পারলাম না। ওগো, এত ভেবো না তো। একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। মা, আমি একটু শিলার সাথে দেখা করে আসি, আর তুমি তাড়াতাড়ি করে রান্না করো, আমি এসে খাবো। এই কথা বলে টিনা শিলার কাছে চলে যায়। শিলার সাথে খেলতে খেলতে টিনা হঠাৎ দেখে একটি আহত পাখি পড়ে আছে। আরে শিলা, ওই দেখ, ওখানে একটা আহত পাখি পড়ে আছে, চল তো গিয়ে দেখি তো। আমি ওই অসুস্থ পাখির কাছে যাব না। শুনেছি পাখিদের বার্ড নামের এক রোগ হয়, ওই রোগটা যদি আমাকে ধরে, তোর মন চাইলে তুই যা, আমি গেলাম। এ কথা বলে শিলা সেখান থেকে চলে যায়। টিনা আর কোনো কিছু না ভেবে এসে অসুস্থ পাখিটির কাছে চলে যায়। আহারে, পাখিটির গায়ে কত ক্ষত চিহ্ন। পাখিটি এখানে থাকলে তো মারাই যাবে। এক কাজ করি, পাখিটাকে আমি আমার বাড়ি নিয়ে যাই, ওর সেবা যত্ন করে আমি ওকে সুস্থ করে তুলবো, তারপর আবার জঙ্গলে ওকে ছেড়ে দিব। এ কথা বলে টিনা শিয়ালিনী অসুস্থ পাখিটাকে নিয়ে বাড়িতে যায়। আরে টিনা মা, তুই এই অসুস্থ পাখিটাকে কোথায় পেলি? ইস, কত আঘাতের গায়ে। তুই এক কাজ কর, ওই পাখিটির গায়ে কিছু জড়িবুটি ঔষধ লাগিয়ে দে। এরপর টিনা শিয়ালিনী পাখিটার গায়ে কিছু জড়িবুটি ঔষধ লাগিয়ে দিল। সাথে সাথে পাখিটি সুস্থতা অনুভব করলো। তোমাকে অনেক ধন্যবাদ, তবে আমাকে যতই সেবা করো না কেন, আমি বাঁচবো না। এসব তুমি কি বলছো? তুমি কেন বাঁচবে না? তোমাকে তো দেখে এখন একটু সুস্থ মনে হচ্ছে, তাহলে তুমি বাঁচবে না কেন? তোমার বাঁচার কি কোনো উপায় নেই? না, আমার বাঁচার কোনো উপায় নেই, কিন্তু তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি যেখানে পড়েছিলাম সেই রাস্তা দিয়ে অনেকেই গিয়েছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আরো আগে যদি কেউ আমাকে সাহায্য করত, তাহলে আমি ঠিকই বেঁচে যেতাম। তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমার একটা উপকার করতে চাই। আমার পালকের নিচে একটা বীজ আছে, এটা হলো জাদুর বীজ। তুমি যে ফলের নাম নিয়ে বীজটা রোপণ করবে, তোমার গাছে সে ফলই ধরবে। এসব বলতে না বলতেই পাখিটি মারা যায়। পাখিটি মারা যাওয়াতে টিনা অনেক কান্না করে। তারপর টিনা বীজ সহ সেই মরা পাখিটি তার বাড়ির সামনে পুঁতে দেয়। পরদিন সকালে টিনার মা বাড়ির বাইরে এসে দেখে, অবাক হয়ে যায় আর বলে, মা টিনা, দেখে যা, কি অবাক কাণ্ড ঘটেছে। তুই যেখানে মরা পাখি পুঁতে দিয়েছিলি, সেখানে বিশাল বড় একটা মালটার গাছ হয়েছে, তাতে কত বড় বড় মালটাও ধরেছে। মা টিনা, এসব কি করে হলো একটু বল তো। মরা পাখি থেকে এত বড় মালটার গাছ, এটা তো অবাক করা কাণ্ড। মা, ওই পাখিটি কোনো সাধারণ পাখি ছিল না, ওই পাখিটা কোনো জাদুর পাখি ছিল। ওই পাখিটা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল ওর পালকের নিচে নাকি একটা বীজ আছে, ওই বীজটা যে ফলের নাম বলে পুঁতে দিব, সেই ফলেরই গাছ হবে। কিন্তু আমি তা বিশ্বাস করিনি, তাই পাখি সহ বীজটা পুঁতে দিয়েছি। কিন্তু পুঁতে দেওয়ার আগে আমার মালটার কথা মনে পড়েছিল। বাবার কাছে সেদিন বাজারে মালটা খেতে চেয়েছিলাম, কিন্তু বাবা টাকার অভাবে কিনে দিতে পারেনি। এজন্যই মনে হয় ওই বীজটা থেকে মালটার গাছ হয়েছে। আরে, এ আমি কি দেখছি? এখানে তো মালটার গাছ। মালটা গাছ এখানে আসলো কোথা থেকে? টিনামা, এটা তাহলে কোনো জাদুর মালটা গাছ হবে। তা না হলে একবারের মধ্যে এই মালটা গাছে এত বড় কি করে হয়ে গেল? বাবা, তুমি এক কাজ করো, এই গাছ থেকে কিছু মালটা পেড়ে নিয়ে বাজারে যাও, নিশ্চয়ই ভালো দামে মালটা বিক্রি করতে পারবে। তুই সত্যি কথাই বলেছিস মা। আমি তাহলে কিছু মালটা ছিঁড়ে বাজারে নিয়ে যাই। উপরওয়ালা হয়তোবা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে রে মা। এরপর বল্টু শিয়াল মালটা গাছ থেকে কিছু মালটা পারে, কিন্তু অবাক করা কাণ্ড, বল্টু শিয়াল যেখান থেকে মালটা ছিঁড়েছে
সেখানে আবারও মালটা ধরছে। এটা দেখে তো তারা আরো ভীষণ অবাক হয়ে যায়। তারপর থেকে সেই মালটা গাছের মালটা বিক্রি করে তারা অনেক বড়লোক হয়ে যায়। এখন আর তাদের কোনো অভাব নেই। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও, তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে? কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।